সোনারপুরে প্রথম বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। 23 কাঠা জমির ওপরে এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হতে চলেছে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কতদিন লাগবে এই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে? সাধারণত 2 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। এর জন্য 32 লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে। প্রথমে বরাদ্দ হয়েছে 16 লক্ষ টাকা এবং এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যেমন এলাকার ভারসাম্য রক্ষা হবে এখানে, তেমনই দেখা যাবে যারা মহিলারা রয়েছেন তারা এখানে কাজ পাবেন। এবং এই তুমি জানো রাজপুর সোনারপুর পৌরসভা রয়েছে, সোনারপুরের উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্র রয়েছে। এই বিস্তীর্ণ এলাকার যারা প্লাস্টিক যে ব্যবহার করে যে প্লাস্টিক ফেলে দেওয়া হয়, যা সমাজ এবং প্রকৃতির পক্ষে ক্ষতিকারক, সেই প্লাস্টিকের জিনিসপত্র সেখান থেকে কালেকশন করা হবে এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেটিকে রিসাইকেল করে আবার সেটাকে ব্যবহারযোগ্য করে বাজারে দেবে। অর্থাৎ একদিকে যেমন এলাকার মহিলারা কাজ পাবেন, অন্যদিকে তেমন কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। 2 মাস পর থেকে নিশ্চয়ই এই উপকার পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম সুন্দর উদ্যোগ নেওয়া হলো, যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি, দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি, পরিবেশকে দূষিত করি, সেইগুলো কে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা, সেটা দিয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক। আর আরেক পুরসভার অন্যরকম পদক্ষেপ, গ্রামের যে বর্জ্য সেই বর্জ্যগুলো নেবে আলিপুরদুয়ার পুরসভা। গ্রামের বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য নিয়ে আসা হবে। এর মধ্যেই 2টি পঞ্চায়েতের সঙ্গে চুক্তি হয়েছে পুরসভার। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিভাবে এই কাজটা হবে? দেখো অয়নদা, এই কাজটি হবে হচ্ছে যে আলিপুরদুয়ার শহর লাগোয়া যে গ্রাম পঞ্চায়েত গুলো আছে, অর্থাৎ গ্রামীণ এলাকা আছে, সেই সমস্ত এলাকা থেকেই কিন্তু এই আবর্জনা সংগ্রহ করবে পুরসভা। কিভাবে করবে? প্রথমত হচ্ছে যেমন দুটো গ্রাম পঞ্চায়েত পরোরপাড় এবং বিবেকানন্দ 1, এই দুটো গ্রাম পঞ্চায়েতের সাথে ইতিমধ্যেই মৌন স্বাক্ষর হয়ে গেছে। আরো সংলগ্ন গ্রাম পঞ্চায়েত গুলোর সঙ্গে মৌন স্বাক্ষর হবে এবং তারপরে এই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষই তাদের যে আবর্জনা তারা সংগ্রহ করে পুরসভার কাছে পাঠাবে এবং পুরসভা তার যে নিজস্ব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে সেই প্রকল্পে এই আবর্জনা প্রক্রিয়াকরণ করবে। এতে দুজনেরই সুবিধা হবে। এক হচ্ছে আলিপুরদুয়ার পুরসভার আয় বাড়বে, আর দ্বিতীয়ত গ্রাম পঞ্চায়েতগুলোর নিজস্ব কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ছিল না, যার ফলে আবর্জনা ফেলার তাদের জায়গাও নেই। ফলে তারা পুরসভার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সেখানে তারা আবর্জনা ফেলতে পারবে। এর ফলে গ্রাম এবং শহরের দুই তরফের নাগরিকরাই খুশি। বেশ, খুব ভালো উদ্যোগ এটা। চেয়ারম্যান যে পৌরসভা যে কাজটা করতে আমরা শুনে খুব খুশি হলাম, যে যেটা অনেক পৌরসভায় নাই, এটা এই পৌরসভা করছে। তো পৌরসভাকে আমি একটা অনুরোধ করবো, এই যে গ্রামগুলো আবর্জনা তুলছে, প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান থেকে একটা সামান্য ন্যূনতম ট্যাক্স যেন নেয়, তাহলে পৌরসভার সুবিধা হবে, খরচাটা উঠে যাবে। এটা পৌরসভার কাছে প্রস্তাব একটা। নোংরা আবর্জনার থেকে অনেক সময় রোগ ছড়াচ্ছে, সেটা যাতে না হয় প্রথম পর্যায়ে আমরা দুটো অঞ্চলের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি। বাড়ি থেকে পচনশীল অপচনশীল দুটো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে, আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে। আর রায়চক কুকরাহাটি যে ফেরি, অত্যাধুনিক জেটি তৈরি হবে, আধুনিক করে তোলা হবে রায়চক কুকরাহাটির এই জেটি। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, এই অত্যাধুনিক করা হবে বলা হচ্ছে, কি করা হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো আপনারা একেবারেই যে রায়চক কুকরাহাটি ফেরি সার্ভিস মূলত 2টি জেলার এই ফেরি সার্ভিসে এতদিন কিন্তু যাত্রী এবং মোটর বাইক পারাপার করা হতো ভেসেলের মাধ্যমে। এবারে সেই জায়গায় কিন্তু রোরো সার্ভিস চালু করা হবে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়েই কিন্তু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি পরিদর্শন করেছেন ইতিমধ্যেই এবং তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি তিনি এখানে রোরো সার্ভিস চালু করবেন এবং যেখানে 2 জেলার যে বড় ছোট গাড়ি তা কিন্তু পার করা হবে। এর
ফলেই কিন্তু যে দক্ষিণ 24 পরগনার সাথে পূর্ব মেদিনীপুরের যে দূরত্ব তা কিন্তু অনেকটা কমবে। যে এখন বর্তমানে কলকাতা হয়ে কোলাঘাট হয়ে কিন্তু যে গাড়িগুলো ডায়মন্ড হারবার থেকে বা দক্ষিণ 24 পরগনা থেকে যেতে হয় তাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়। আর এই রোরো সার্ভিস চালু হওয়ার ফলে কিন্তু সেই জায়গায় 75 কিলোমিটার রাস্তা কমে আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং এই কাজ খুব শীঘ্রই শুরু করা হবে এবং তার আগেই পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী সহ আমাদের। আমরা এখানে যেটা দেখতে এসেছি, আমরা এখানে রোরো যেটি তৈরি করবো, রোরো ভেসেল বা রোরো মাধ্যমে বড় বড় গাড়ি পারাপারের একটা প্রস্তাব আমরা নিয়েছি। আমাদের সরকার সেটা উদ্যোগী হয়েছে। তার জায়গাগুলো আমরা দেখে নিলাম, সঙ্গে সঙ্গে সেটা সার্ভে করার জন্য যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও এসে এগুলো দেখছে। এখানে আমরা রোরো সার্ভিস চালু করব আগামী দিনে। এপার থেকে ওপারে আপনার বড় বড় গাড়ি পার হয়ে যাবে রোরো ভেসেলের মাধ্যমে। হলে তো খুব ভালো হয়। ছোটখাটো গাড়িগুলো পারাপার হবে, ভালো পরিষেবা দেবে, বড় গাড়িগুলো যাতায়াত করবে। আমরা চাইছি যাতে যেটা হোক, যে পরিষেবাটা চালু হোক, এটাই চাইছি আমরা। সোনারপুরে প্রথম বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, 23 কাঠা জমির ওপরে এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হতে চলেছে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কতদিন লাগবে এই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে? সাধারণত 2 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। এর জন্য 32 লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে। প্রথমে বরাদ্দ হয়েছে 16 লক্ষ টাকা এবং এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যেমন এলাকার ভারসাম্য রক্ষা হবে এখানে, তেমনই দেখা যাবে যারা মহিলারা রয়েছেন তারা এখানে কাজ পাবেন। এবং এই তুমি জানো রাজপুর সোনারপুর পৌরসভা রয়েছে, সোনারপুরের উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্র রয়েছে। এই বিস্তীর্ণ এলাকার যারা প্লাস্টিক যে ব্যবহার করে যে প্লাস্টিক ফেলে দেওয়া হয়, যা সমাজ এবং প্রকৃতির পক্ষে ক্ষতিকারক, সেই প্লাস্টিকের জিনিসপত্র সেখান থেকে কালেকশন করা হবে এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেটিকে রিসাইকেল করে আবার সেটাকে ব্যবহারযোগ্য করে বাজারে দেবে। অর্থাৎ একদিকে যেমন এলাকার মহিলারা কাজ পাবেন, অন্যদিকে তেমন কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। 2 মাস পর থেকে নিশ্চয়ই এই উপকার পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম সুন্দর উদ্যোগ নেওয়া হলো, যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি, দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি, পরিবেশকে দূষিত করি, সেইগুলো কে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা, সেটা দিয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক। আর আরেক পুরসভার অন্যরকম পদক্ষেপ, গ্রামের যে বর্জ্য সেই বর্জ্যগুলো নেবে আলিপুরদুয়ার পুরসভা। গ্রামের বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য নিয়ে আসা হবে। এর মধ্যেই 2টি পঞ্চায়েতের সঙ্গে চুক্তি হয়েছে পুরসভার। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিভাবে এই কাজটা হবে? দেখো অয়নদা, এই কাজটি হবে হচ্ছে যে আলিপুরদুয়ার শহর লাগোয়া যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, অর্থাৎ গ্রামীণ এলাকা আছে, সেই সমস্ত এলাকা থেকেই কিন্তু এই আবর্জনা সংগ্রহ করবে পুরসভা। কিভাবে করবে? প্রথমত হচ্ছে যেমন দুটো গ্রাম পঞ্চায়েত পররপাড় এবং বিবেকানন্দ 1, এই দুটো গ্রাম পঞ্চায়েতের সাথে ইতিমধ্যেই মৌন স্বাক্ষর হয়ে গেছে। আরো সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলোর সঙ্গে মৌন স্বাক্ষর হবে এবং তারপরে এই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষই তাদের যে আবর্জনা তারা সংগ্রহ করে পুরসভার কাছে পাঠাবে এবং পুরসভা তার যে নিজস্ব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে সেই প্রকল্পে এই আবর্জনার প্রক্রিয়াকরণ করবে। এতে দুজনেরই সুবিধা হবে। এক হচ্ছে আলিপুরদুয়ার পুরসভার আয় বাড়বে, আর দ্বিতীয়ত গ্রাম পঞ্চায়েতগুলোর নিজস্ব কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ছিল না, যার ফলে আবর্জনা ফেলার তাদের জায়গাও নেই। ফলে তারা পুরসভার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সেখানে তারা আবর্জনা ফেলতে পারবে। এর ফলে গ্রাম এবং শহরের দুই তরফের নাগরিকরাই খুশি। বেশ, খুব ভালো উদ্যোগ। এটা চেয়ারম্যান যে পৌরসভা যে কাজটা করছে আমরা শুনে খুব খুশি হলাম, যে যেটা অনেক পৌরসভায় নাই সেটা এই পৌরসভা করছে। তো পৌরসভাকে আমি একটা অনুরোধ করবো, এই যে গ্রামগুলো আবর্জনা তুলছে প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান থেকে একটা সামান্য ন্যূনতম একটা ট্যাক্স যেন নেয়, তাহলে পৌরসভার সুবিধা হবে, খরচাটা উঠে যাবে। এটা পৌরসভার কাছে পোস্টার রাখবে। নোংরা আবর্জনার থেকে অনেক সময় রোগ ছড়াচ্ছে, সেটা যাতে না হয় প্রথম পর্যায়ে আমরা
দুটো অঞ্চলের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি। বাড়ি বাড়ির থেকে পচনশীল অপচনশীল দুটো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে, আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে। আর রায়চক কুকরাহাটি যে ফেরি অত্যাধুনিক জেটি তৈরি হবে, আধুনিক করে তোলা হবে রায়চক কুকরাহাটির এই জেটি। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, এই অত্যাধুনিক করা হবে বলা হচ্ছে, কি কি করা হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো অন্তরা, একেবারেই যে রায়চক কুকরাহাটি ফেরি সার্ভিস মূলত দুটি জেলার এই ফেরি সার্ভিসে এতদিন কিন্তু যাত্রী এবং মোটর বাইক পারাপার করা হতো ভেসেলের মাধ্যমে। এবারে সেই জায়গায় কিন্তু রোরো সার্ভিস চালু করা হবে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়েই কিন্তু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি পরিদর্শন করেছেন ইতিমধ্যেই, এবং তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি তিনি এখানে রোরো সার্ভিস চালু করবেন এবং যেখানে দুই জেলার যে বড় ছোট গাড়ি তা কিন্তু পার করা হবে। এর ফলেই কিন্তু যে দক্ষিণ 24 পরগনার সাথে পূর্ব মেদিনীপুরের যে দূরত্ব তা কিন্তু অনেকটা কমবে। এখন বর্তমানে কলকাতা হয়ে কোলাঘাট হয়ে কিন্তু যে গাড়িগুলো ডায়মন্ড হারবার থেকে বা দক্ষিণ 24 পরগনা থেকে যেতে হয় তাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়। আর এই রোরো সার্ভিস চালু হওয়ার ফলে কিন্তু সেই জায়গায় 75 কিলোমিটার রাস্তা কমে আসবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এই কাজ খুব শীঘ্রই শুরু করা হবে এবং তার আগেই পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী সহ আমাদের। আমরা এখানে যেটা দেখতে এসেছি, আমরা এখানে রোরো জেটি তৈরি করব। রোরো ভেসেল বা রোরো মাধ্যমে বড় বড় গাড়ি পারাপারের একটা প্রস্তাব আমরা নিয়েছি, আমাদের সরকার সেটা উদ্যোগী হয়েছে। তার জায়গাগুলো আমরা দেখে নিলাম, সঙ্গে সঙ্গে সেটা সার্ভে করার জন্য যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও এসে এগুলো দেখছে। এখানে আমরা রোরো সার্ভিস চালু করব। আগামী দিনে এপার থেকে ওপারে আপনার বড় বড় গাড়ি পার হয়ে যাবে রোরো ভেসেলের মাধ্যমে। হলে তো খুব ভালো হয়, ছোটখাটো গাড়িগুলো পারাপার হবে, ভালো পরিষেবা দেবে, বড় গাড়িগুলো যাতায়াত করবে। আমরা চাইছি যাতে যেটা হোক, যে পরিষেবাটা চালু হোক, এটাই চাইছি আমরা।